সুপ্রিয় ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থই আছো। আমি সাজদা সুলতানা, সহকারী অধ্যাপক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজ আমি তোমাদের আব্বাসীয় খিলাফতের দ্বিতীয় শাসক আবু জাফর আল মনসুর সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো যে আব্বাসীয় খিলাফতের মোট 37 জন শাসক ছিলেন। সবাই তো উল্লেখযোগ্য ছিলেন না, কয়েকজন বেশ উল্লেখযোগ্য ছিলেন। এদের মধ্যে আবুল আব্বাস আল সাফা ছিলেন আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা এবং আবু জাফর আল মনসুর ছিলেন আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা। আবুল আব্বাস আল সাফা মৃত্যুর পূর্বে তিনি তার ভাই আবু জাফরকে উত্তরাধিকারী মনোনীত করে যান এবং তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তার ভাই আবু জাফর হজ উপলক্ষে মক্কায় অবস্থান করতেছিলেন এবং তার অনুপস্থিতিতে তার ভ্রাতুষ্পুত্র ঈশা তাকে কুফার পরবর্তী খলিফা হিসাবে ঘোষণা করেন এবং ভাইয়ের মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথেই তিনি কুফায় প্রত্যাবর্তন করেন এবং নিজেকে আল মনসুর উপাধি বা বিজয়ী উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। তো তার খিলাফতের 3টি প্রধান বৈশিষ্ট্য ছিল, যেমন মনে করো যে বিদ্রোহ দমন করে সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, সাম্রাজ্যকে সুসংহত করা, সাম্রাজ্য বিস্তার করে আব্বাসীয় খিলাফতকে সুদূর প্রসারী করা, প্রশাসনকে সুসংগঠিত করে এর ভিত্তি মজবুত করা। তো প্রত্যেক শাসকেরই কয়েকটা বৈশিষ্ট্য থাকে, তিনিও তার ব্যতিক্রম ছিলেন না। তিনি সিংহাসন পরিচালনা করতে গিয়ে তাকে অনেকগুলো বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল এবং সেই বিদ্রোহগুলো তিনি অত্যন্ত কৌশলে বুদ্ধিমত্তার সাথে দমন করতে সক্ষম হয়েছিলেন। তো বিদ্রোহ দমনের দিক থেকে যদি আসি, যে আব্বাসীয় খিলাফতে আল মনসুরের শাসনকাল নিঃসন্দেহে গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করে। কারণ হচ্ছে অভ্যন্তরীণ এবং বৈদেশিক বিদ্রোহ দমন, সাংগঠনিক কার্যকলাপ এবং জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতার জন্য তাকে আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে এবং সকল ধরনের বিদ্রোহ দমন করে নবপ্রতিষ্ঠিত আব্বাসীয় খিলাফতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য তার কৃতিত্ব অনন্য সাধারণ। এবার আমরা আসি যে সিংহাসন পরিচালনা করতে গিয়ে তিনি প্রথমেই কোন কোন বিদ্রোহের সম্মুখীন হয়েছিলেন। প্রথমেই তিনি তার চাচার বিদ্রোহের সম্মুখীন হয়েছিলেন, আবু মুসলিম এর বিদ্রোহের সম্মুখীন হয়েছিলেন, সানবাদের বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন, রাওয়ান্দিয়ার বিদ্রোহের সম্মুখীন হন, তাবারিস্তান খোরাসানের বিদ্রোহ দমন করেন, আলীপন্থীদের বিদ্রোহ দমন করেন এবং আরও যেসব ক্ষুদ্র ক্ষুদ্র বিদ্রোহের সম্মুখীন হয়েছিলেন সকল বিদ্রোহ তিনি অত্যন্ত সুকৌশলে সমাধান করতে সক্ষম হয়েছিলেন। তার একটাই উদ্দেশ্য ছিল যে সকল ধরনের বিদ্রোহের মূলোৎপাটন করে বা শত্রুকে ধ্বংস করে আব্বাসীয় খিলাফতকে কণ্ঠকাকীর্ণ করা বা মজবুত করা। প্রথমেই আমরা আসি আবদুল্লাহ ইবনে আলীর বিদ্রোহ দমন। একটি বংশ স্থাপনে আবদুল্লাহ বিন আলীর অবদান অনস্বীকার্য। যখন আন্দোলন চলতেছিল তখন আবুল আব্বাস তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে আবদুল্লাহ যদি জাবের যুদ্ধে উমাইয়াদের ধ্বংস করতে পারেন তাহলে তাকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করা হবে। কিন্তু আবুল আব্বাস দেখা গেল প্রথমে তার ভাই আবু জাফরকে তার ভ্রাতুষ্পুত্র ঈশাকে উত্তরাধিকারী মনোনীত করেন এবং আবুল আব্বাস সিংহাসনে অধিষ্ঠিত হবার পরে এই আবদুল্লাহকে যখন মনোনয়ন দেওয়া হলো না তখনই তিনি সশস্ত্র আন্দোলনে নেমে পড়েন বা বিদ্রোহ ঘোষণা করেন এবং এই বিদ্রোহ দমনের জন্য আবু জাফর তার অন্যতম সহযোগী আবু মুসলিমকে প্রেরণ করলেন এবং আবু মুসলিমকে মোকাবেলা করার জন্য আবদুল্লাহ 17,000 সৈন্যের একটি সুসংগঠিত বাহিনী গঠন করেন এবং আবু মুসলিমের সাথে আবদুল্লাহ সংঘর্ষ হয়। যুদ্ধে আবদুল্লাহ পরাজিত হন এবং পরাজিত হয়ে তিনি তার ভাই বর্ষার সুলাইমানের কাছে আশ্রয় গ্রহণ করেন এবং সুলাইমান পরাজিত হলে আবদুল্লাহ এবং তার 2 জ্যেষ্ঠ পুত্রকে হাশিমিয়ার অনতি দূরে একটি দুর্গে বন্দী করে রাখা হয়। 7 বছর কারাবরণ করার পরে চারদিকে পানি দ্বারা পরিবেষ্টিত এবং লবণের বস্তা দিয়ে তৈরি প্রাসাদ প্রচণ্ড বাড়িপাতে ধসে পড়ে এবং এইভাবে আবদুল্লাহ বিন আলীর জীবনের পরিসমাপ্তি ঘটে। তো আবদুল্লাহকে যে হত্যা করলেন আবু জাফর আল মনসুর, এর পিছনে একটাই কারণ ছিল, কারণটা হচ্ছে কি যে তার খেলাফতকে কণ্ঠকাকীর্ণ করা। এরপরে আমরা আসি আবু মুসলিমের পতন এবং হত্যা। একটি আব্বাসীয় বংশের প্রচারণা এবং একটি রাজবংশ স্থাপনের অন্যতম কর্ণধার এই আবু মুসলিমের পতন এবং হত্যা
একটি বিষাদময় ঘটনা। আবদুল্লাহকে পরাজিত করার জন্য আবু মুসলিমকে প্রেরণ করা হয়েছিল এবং আবু মুসলিম আবদুল্লাহকে পরাজিত করে যখন খোরাসানে ফিরে যেতে চেয়েছিলেন, তখন দেখা গেল যে আবু জাফর আল মনসুর এতে অসন্তুষ্টি জ্ঞাপন করলেন। তাকে সিরিয়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রশাসন পরিচালনা করার জন্য দায়িত্ব প্রদান করার কথা বলা হয়, কিন্তু আবু মুসলিম দেখা গেল যে আবু জাফরের এই কথা অগ্রাহ্য করেন এবং ঔদ্ধত্যের পরিচয় দিলেন। এমনকি নাসিবিনের প্রান্তরে আবদুল্লাহ এবং আবু মুসলিমের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধে লব্ধ যে সম্পত্তি সেটার একটা তালিকা করার জন্য আবু মুসলিমকে যখন বলা হয়, তিনি খলিফার প্রতি যে খলিফার প্রতি অশোভন আচরণ করলেন এবং সেই আচরণ ছিল অত্যন্ত দাম্ভিকতাপূর্ণ। কারণ এতে আবু জাফর আল মনসুর অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন এবং কারণ হচ্ছে আবু মুসলিম ছিলেন আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা। আবু মুসলিমের উত্তরোত্তর প্রতিপত্তি বৃদ্ধিতে আবু জাফর আল মনসুর অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এবং আবু মুসলিম কি করলেন, তিনি খলিফার মনোভাব বুঝতে পারলেন এবং মনোভাব বুঝতে পেরে তিনি খোরাসানে চলে গেলেন। এদিকে আবু জাফর আল মনসুর বুঝতে পারলেন যে আবু মুসলিমের সাথে সম্মুখ যুদ্ধে তার সাথে পেরে ওঠা সম্ভব না। এই জন্য তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মধুর কথা বলে বাক্যবাণে জর্জরিত করে তাকে রাজধানীতে ডেকে আনা হলো এবং কিছুদিনের মধ্যেই তাকে মেরে ফেলা হলো। তো এটা খুবই পরিতাপের বিষয় যে যার রণদক্ষতা, কৌশল, নিপুণতা, সাংগঠনিক কার্যকলাপের মাধ্যমে একটি বংশের উমাইয়া বংশের ধ্বংসস্তূপের উপরে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল, তাকেই আবু জাফর আল মনসুর হত্যা করে ফেললেন। বলা হয়ে থাকে যে আবু মুসলিমের বয়স ছিল মাত্র তখন ৩৫ বছর। এই ৩৫ বছরে তার দৃঢ় মনোবল এবং বলিষ্ঠ মনোভাবের কারণে ইসলামের ইতিহাসের গতিবিধির পরিবর্তন হয়েছিল। তো এবং কথিত আছে যে উমাইয়া খিলাফতকে পরাজিত করে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা করতে গিয়ে আবু মুসলিম প্রায় ৬ লক্ষ উমাইয়াকে হত্যা করে ফেলেছিলেন। তো অধ্যাপক মুইয়ের মতে এমনকি যে আবু জাফর আল মনসুরের চাচা আবদুল্লাহ বিন আলী, তাকেও তার বলিষ্ঠ পদক্ষেপ এবং সুদৃঢ় মনোভাবের কারণে রণকৌশলের কারণেই আব্বাসীয় খিলাফত এত তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে পেরেছিল। তাকেও আবু জাফর আল মনসুরের ঈর্ষাপরায়ণতা এবং সঠতার কারণে সঠতার বলি হতে হয়। তো অধ্যাপক মুইর বলেন যে মাত্র ৩৫ বছর বয়সে দক্ষতা, রণদক্ষতা, কৌশল, রণনিপুণতা এবং বিচক্ষণতার কারণে উমাইয়া বংশের ধ্বংসস্তূপের উপরে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়। তো আবু জাফর আল মনসুর এই সব কিছুই করেছিলেন কিসের জন্য? করেছিলেন যে আব্বাসীয় খিলাফতকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য, এবং যখন তিনি যে বিদ্রোহের সম্মুখীন হয়েছিলেন এবং যাকেই তার পথের কাটা মনে হয়েছিল তাকেই তিনি উপড়ে ফেলার জন্য একেবারে দৃঢ় সংকল্প হতেন এবং তাকে উপড়ে ফেলে দিতেন। এরপরে আমরা আসি সানবাদের বিদ্রোহ দমন। আবু মুসলিমের অপ্রত্যাশিত এবং বর্বরোচিত হত্যার প্রতিবাদে ইরান এবং খোরাসানে বিদ্রোহ দেখা দেয়। বিক্ষুব্ধ এবং মর্মাহত জনগণ এর প্রতিশোধ গ্রহণ করার জন্য সানবাদের নেতৃত্বে একত্রীভূত হয় এবং এই সানবাদ মাজুসি সম্প্রদায়ের নেতা, তিনি রায় হতে নিশাপুর পর্যন্ত সমগ্র ভূভাগে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন, কিন্তু খলিফার সেনাবাহিনীর ক্ষিপ্রতা এবং সমরকুশলতার কারণে খলিফা এই বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে আবু মুসলিম খোরাসান ত্যাগ করার পূর্বে এখানে তার এক অত্যন্ত বিশ্বস্ত অনুচর আবু নাসেরকে খোরাসানের শাসনভার দিয়ে যান। প্রভুর পরাজয়ের খবর শুনে এই আবু নাসের খলিফা আল মনসুরের কাছে আত্মসমর্পণ করেন এবং খলিফা আল মনসুর তাকে ক্ষমা করে দেন। এরপরে আমরা আসি রাওয়ান্দিয়া সম্প্রদায়ের বিদ্রোহ দমন। খলিফা আবু জাফর আল মনসুর 758 খ্রিস্টাব্দে হজ করে জেরুজালেমে যান। মদিনা এবং সিরিয়ার মধ্যবর্তী রাওয়ান্দিয়া নামক স্থানে এসে তিনি এক আপত্তিজনক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। রাওয়ান্দিয়া নামে এক ধরনের পার্শ্বিক সম্প্রদায়, তারা
খলিফা আল মনসুরের প্রাসাদের চতুর্দিকে ঘিরে ফেলে এবং তারা এই ঘোষণা দিতে থাকে যে খলিফা আল মনসুরই হচ্ছেন তাদের একমাত্র প্রভু, এটা তাদের এবং তিনি তাদের খাবার পানীয় বিভিন্ন জিনিসের দেন, সরবরাহ করেন এবং তাকে আল্লাহর অবতার হিসাবেও ঘোষণা করতে থাকেন। এমনকি তার যে প্রধান দেহরক্ষী তাকে জিবরাইলের অবতার হিসাবে ঘোষণা করেন। এ ধরনের পরিস্থিতিতে খলিফা আবু জাফর আল মনসুর অত্যন্ত বিচলিত হয়ে পড়েন এবং কিভাবে এই বিদ্রোহ মোকাবেলা করা যায় তিনি বিচলিত হয়ে যান এবং 200 জন রাওয়ান্দিয়াকে তিনি কারাবন্দী করেন। এর কিছুদিন পরে দেখা গেল যে 600 জন রাওয়ান্দিয়া তার সাথে সাক্ষাৎ করতে আসেন এবং সম্মুখভাবে দেখা করতে গেলে তার উপর ঝাঁপিয়ে পড়ে খলিফা, প্রাণ হুমকির সম্মুখীন হয়। এই সময় মায়ান বিন জায়াদ নামে মারওয়ানের একজন বংশধর তার হস্তক্ষেপের কারণে খলিফা আল মনসুর নিজের জীবন রক্ষা করতে পেরেছিলেন। এই মায়ান ছিলেন উমাইয়া বংশের এবং মায়ানকে ধরার জন্য খলিফা আবু জাফর আল মনসুর পুরস্কার ঘোষণা করেছিলেন। সেই মায়ানের যথাযথ হস্তক্ষেপের কারণেই আবু জাফর আল মনসুরের প্রাণ রক্ষা পেয়েছিল। মায়ানকে স্বীকৃতি স্বরূপ বা কৃতজ্ঞতা স্বরূপ তাকে সিজিস্তান এবং ইয়ামামার শাসনকর্তার পদ দেওয়া হয় এবং তাকে সিংহ পুরুষ হিসাবে আখ্যায়িত করে। তো এই ধরনের ইসলামিক কার্যকলাপের দরুন খলিফা আবু জাফর আল মনসুর এই রাওয়ান্দিয়া সম্প্রদায়কে তার খেলাফত থেকে বঞ্চিত করেন। এরপরে আমরা আসি তাবারিস্তান এবং খোরাসানের শান্তি প্রতিষ্ঠা। রাওয়ান্দিয়া সম্প্রদায়ের বিদ্রোহ দমনের পরে খলিফা আবু জাফর আল মনসুর খোরাসানে অশান্তি এবং গোলযোগ নির্মূল করবার চেষ্টা করেন। 759 খ্রিস্টাব্দে খোরাসানের শাসনকর্তা বিদ্রোহ ঘোষণা করলে খলিফা তার পুত্র আল মাহদি এবং সেনাপতি খোজামাকে সেখানে প্রেরণ করেন এবং দীর্ঘদিন যুদ্ধ হওয়ার পর তিনি সেখানে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এরপরে আমরা আসি খোরাসানের তাবারিস্তানের বিদ্রোহী শাসনকর্তাকে দমন। খোরাসানের বিদ্রোহ দমন করার পরে খলিফা আবু জাফর তাবারিস্তানের বিদ্রোহী শাসনকর্তা ইস্পাহানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে তাকে পরাজিত করেন এবং ইস্পাহান নতি স্বীকার করেন। কিন্তু দেখা গেল কিছুদিন পরেই তিনি রাষ্ট্রীয়তামূলক বিভিন্ন কাজে জড়িয়ে পড়েন। খলিফার বাহিনী ইরাক এবং মসুল হতে সৈন্য সংগ্রহ করে দাইলামের দিকে অগ্রসর হন এবং খলিফা মাহদি এই সৈন্যবাহিনীকে নেতৃত্ব দেন। 1 বছরকাল এই বিদ্রোহ চলাকালের পরে তিনি এই বিদ্রোহ দমন করে তাবারিস্তানেও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। এরপর আমরা আসি আলী সম্প্রদায়ের বিদ্রোহ দমন। এটা খলিফা আবু জাফর আল মনসুরের শাসনকালের একটি উল্লেখযোগ্য ঘটনা। তো আলীপন্থীদের বিরুদ্ধে বিদ্রোহ খলিফা আবু জাফর আল মনসুরের সময় সবচেয়ে বা সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা। আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা হতে পারত না যদি আলী এবং ফাতিমার বংশধরগণ তাকে সহযোগিতা না করত। কিন্তু আব্বাসীয়রা খিলাফতে অধিষ্ঠিত হয়ে এই আলীপন্থীদের কিভাবে নির্মূল করা যায়, কিভাবে তাদেরকে শেষ করে দেওয়া যায় সেই ফন্দি ফিকির আঁটতে থাকে। আব্বাসীয়রা খিলাফতে অধিষ্ঠিত হলে দেখা গেল যে আলীপন্থীয় লোকজন তাদের রাজনীতিতে তেমন একটা আগ্রহ ছিল না। তারা জ্ঞান বিজ্ঞান শিক্ষা এসব নিয়েই তাদের বেশি আগ্রহ ছিল এবং সমাজে তাদের একটা আলাদা প্রভাব প্রতিপত্তি ছিল। লোকজন তাদেরকে সম্মান করত, ভক্তি করত, শ্রদ্ধা করত। তো খলিফা আবু জাফর আল মনসুর সিংহাসনে আরোহণ করে তিনি দেখলেন যে এই যে আলীপন্থীদের যে সমাজের শ্রদ্ধা ভক্তি বা জনপ্রিয়তা, এটাও হয়তো বা তার পতনের অন্যতম কারণ হতে পারে বা একসময় তারাও হয়তো তার বিদ্রোহ হতে পারে। এই জন্য তাদেরকে ধ্বংস করার জন্য বা তাদেরকে নির্মূল করার জন্য পরিকল্পনা আঁটতে থাকেন এবং তিনি গুপ্তচর নিয়োগ করেন যে এই আলীপন্থীরা তার বিরুদ্ধে কোন রকমের বা আব্বাসীয়দের বিরুদ্ধে আন্দোলন করছে কিনা এটার জন্য তিনি গোপনে খোঁজ খবর নিতে থাকেন। আব্বাসীয় প্রচারণা এবং সাম্রাজ্য প্রতিষ্ঠাকালে আলী বংশীয়দের অবদান ছিল সবচেয়ে বেশি। কিন্তু দেখা গেল যে বনি আব্বাসীয়দের যে নৃশংসতা, নির্মমতা, লোকজনকে হত্যা করা, এর কারণে দেখা গেল যে আলীপন্থীয় লোকজন 762 খ্রিস্টাব্দে আব্বাসীয়দের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে। এদিকে উমাইয়াদের পতনের জন্য এই মদিনায় আলীপন্থীয় লোকজন 4 দফা বৈঠক নিয়ে 4 দফা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বনু হাসিমের আবু জাফর আল মনসুরও এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং সেখানে কথা হয় যে উমাইয়াদের পতনের পরে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রপুত্র মুহাম্মদ তিনি সিংহাসনে উপবিষ্ট হবেন।
কিন্তু দেখা গেল যে তাকে তাকে সিংহাসনে না বসে আবুল আব্বাস আল সাফা সিংহাসনে অধিষ্ঠিত হলেন। এরপরে আবু জাফর আল মনসুর সিংহাসনে অধিষ্ঠিত হলেন। এতেও আলীপন্থীদের তেমন কোনো অভিযোগ ছিল না। এবং মুহাম্মদ তিনি ছিলেন অত্যন্ত পুত পবিত্র একজন মানুষ। তার উচ্চাকাঙ্ক্ষা, তার কর্মদক্ষতার কারণে তাকে নাফসাত জাকিয়া বা পবিত্র আত্মা হিসাবে ঘোষণা করা হয়ে থাকে। তো আবুল আব্বাস আল সাফার পরে আবু জাফর আল মনসুর যখন সিংহাসনে আরোহণ করেন, তিনি মনে করেন যে মদিনায় ওই যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে যে তাদের যে শ্রদ্ধা, ভক্তি বা যে জনপ্রিয়তা, সেটা তার মনে সন্দেহের বিষবাষ্প তুলে নেয়। এবং এই কারণেই তিনি তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন বা তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টায় লিপ্ত হন। এবং দেখা গেল যে খলিফা আবু জাফর আল মনসুর হজ উপলক্ষে যখন যান, তখন এই মুহাম্মদ এবং ইব্রাহিম এই দুইজনকে পেলেন না। তখনই তার মনে সন্দেহ আরও দানা বাঁধা শুরু করলো এবং আব্বাসীয় বংশকে নিষ্কণ্ঠ করবার জন্য খলিফা আল মনসুর আলী সম্প্রদায়কে ধ্বংসের পরিকল্পনা করেন। তিনি মুহাম্মদ এবং ইব্রাহিমকে বন্দী করতে না পেরে তাদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করেন। এর কারণে দেখা গেল যে মুহাম্মদ মদিনায় এবং ইব্রাহিম বসরায় বিদ্রোহ ঘোষণা করে এবং মুহাম্মদ মদিনায় আব্বাসীয়দের যে প্রশাসক ছিলেন তাকে বন্দী করে হেজাজ এবং ইয়েমেনবাসীদের সমর্থন আদায় করেন। এবং এখানে একটা উল্লেখযোগ্য ঘটনা আছে, ইমাম আবু হানিফা এবং ইমাম মালিকও তাকে ন্যায়সঙ্গত খলিফা হিসাবে ঘোষণা দেন। এতে খলিফা আবু জাফর আল মনসুর অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন, বিচলিত হয়ে পড়েন এবং এই ইব্রাহিমকে পরাজিত করার জন্য, মুহাম্মদকে পরাজিত করার জন্য ঈসার নেতৃত্বে সৈন্যবাহিনী পাঠান। কিন্তু দেখা গেল যে ঈসার সৈন্যবাহিনী তার কাছে পরাজিত হয়। দীর্ঘদিন তার সাথে যুদ্ধ করার পরে 300 জন অনুচর সহ মুহাম্মদ নিহত হন। তো মুহাম্মদের নিহতের ঘটনার পরে উমাইয়া আন্দোলন, মানে আলীপন্থীদের আন্দোলন আরও বেশি প্রশমিত হয় এবং ইব্রাহিম বিশাল এক সৈন্যবাহিনী গঠন করে এই আব্বাসীয়দের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে থাকেন। আব্বাসীয়রা ইব্রাহিমকে বন্দী করার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কয়েকবার যুদ্ধ পরিচালনা করে। ইব্রাহিমের কাছে আব্বাসীয়দের সৈন্যবাহিনী পরাজিত হয়। অবশেষে ইউফ্রেটিস নদীর তীরে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয় এবং দীর্ঘদিন যুদ্ধ করার পরে ইব্রাহিম তার সৈন্যবাহিনী সহ এই আব্বাসীয়দের হাতে পরাজিত হন এবং নিহত হন। এভাবে মুহাম্মদ এবং ইব্রাহিমকে আলীপন্থীয়দের দমন করে আবু জাফর আল মনসুর তার সিংহাসনকে কণ্ঠকাকীর্ণ করেন। এদিকে মুহাম্মদ এবং ইব্রাহিমকে যে হত্যা করা হলো, এই হত্যার কোনো উৎস বা নমুনা না রাখার জন্য খলিফা আবু জাফর আল মনসুর উঠে পড়ে লাগলেন। তিনি মদিনা, কুফা, বসরায় মুহাম্মদ এবং ইব্রাহিমের যেসব সমর্থকবৃন্দ ছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করেন, তাদের উপর অমানসিক অত্যাচার নির্যাতন করেন, তাদের সুযোগ সুবিধা কেড়ে নেন, আলী বংশীয়দের যেসব জায়গা জমি ছিল সেগুলো কেড়ে নেন। এমনকি দেখা গেল যে মিশর থেকে এই মদিনাবাসীদের জন্য যে খাদ্য সংগ্রহ করা হতো, সেই খাদ্য সংগ্রহ বন্ধ করে দেন। ইমাম জাফর সাদিক তার সম্পত্তি ফেরত চাইলে তাকে অপমান করা হয়। ইমাম আবু হানিফাকে বন্দী করা হয় এবং ইমাম মালিককে বেত্রাঘাত করা হয়। এইভাবে তিনি আলীপন্থীয়দের পুরোপুরি একেবারে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা করতে থাকেন এবং তিনি তার চেষ্টায় সফলতা অর্জন করেন। খলিফা আবু জাফর আল মনসুর এবং উমাইয়ি খলিফা আব্দুল মালিক এই দুইজনের মধ্যে কিছুটা মিল আছে, যে খলিফা আবু জাফর আল মনসুর যেখানেই কোনো বিদ্রোহ হতো সেই বিদ্রোহ সমূলে উৎপাটন করে তার সাম্রাজ্যকে নিষ্কণ্ঠ করার জন্য চেষ্টা করেন এবং উমাইয়ি খলিফা আব্দুল মালিকও ঠিক সেরকমই ছিলেন। 750 থেকে 756 খ্রিস্টাব্দে মসুল এবং পার্শ্ববর্তী এলাকায় আলীপন্থীদের পরিচালনায় একটা বিদ্রোহ হয় এবং সেখানে কুর্দিরাও অংশগ্রহণ করে। খলিফা আবু জাফর আল মনসুর সেই বিদ্রোহ দমন করতে সক্ষম হন। 760 খ্রিস্টাব্দে হিরাটে উস্তাদ সিস নামক ব্যক্তি নবুয়াত দাবি করে সিজিস্তান এবং হিরাটে বিদ্রোহ এবং গোলযোগের আগুন জ্বলে রাখেন এবং তাদের এই বিদ্রোহ দমন করা খলিফা আবু জাফর আল মনসুরের পক্ষে অনেকটা কঠিন হয়ে পড়ে এবং তারা খোরাসান এবং হিরাটের কাছাকাছি অঞ্চলগুলো দখল করে নেন।
খলিফা আবু জাফর আল মনসুর তাদের বিরুদ্ধে বারবার বাহিনী প্রেরণ করেন, কিন্তু শেষ পর্যন্ত সংঘবদ্ধ বাহিনী প্রেরণ করে তাদের এই বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিলেন। আব্বাসীয় শাসনকালের গোড়াতেই উত্তর আফ্রিকায় বারবার এবং খাজার বিদ্রোহ ঘোষণা করে খারেজিগণ বিদ্রোহ ঘোষণা করে ত্রাসের রাজত্ব কায়েম করেন এবং আব্বাসীয় প্রভুত্ব আফ্রিকায় প্রতিষ্ঠা একেবারেই কঠিন হয়ে পড়ে। খলিফা আল মনসুর কয়েকটি অভিযান প্রেরণ করেন, কিন্তু খলিফার বাহিনী সাফল্য অর্জন করতে পারেনি। শেষ পর্যন্ত 772 খ্রিস্টাব্দে 60,000 সৈন্যের একটি বিশাল বাহিনী প্রেরণ করা হয়। প্রশাসনিক দক্ষতা এবং রণকৌশলের কারণে এই কায়রোয়ান অধিকার করে বিদ্রোহীদের দমন করা হয় এবং 787 খ্রিস্টাব্দের মৃত্যুর পূর্ব পর্যন্ত এইখানে আব্বাসীয় খলিফাদের প্রতিনিধি এবং শাসক রূপে আব্বাসীয়রা ক্ষমতা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। এভাবে খলিফা আল মনসুর ধ্বংসাত্মক কার্যকলাপ এবং প্রতিক্রিয়াশীল সকল শক্তিকে নির্মূল করে আব্বাসীয় ক্ষমতা সুষম হতো এবং তিনি এটি নবপ্রতিষ্ঠিত আব্বাসীয় খিলাফতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তো প্রত্যেক শাসকেরই কয়েকটা বৈশিষ্ট্য থাকে এবং এটা ইতিহাসের একটা যে বিদ্রোহ দমন করা, সাম্রাজ্য সুদূর প্রসারী করা, প্রশাসনকে সুপ্রতিষ্ঠিত করে একে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা। তো আজকে আমরা এই পর্যন্তই পড়াশোনা জানলাম আব্বাসীয় খিলাফতে খলিফা আবু জাফর আল মনসুরের যে বিদ্রোহগুলা। আগামী ক্লাসে তার সাম্রাজ্য সম্প্রসারণ এবং তিনি যে প্রশাসনকে পুনর্গঠিত করে প্রশাসনকে দৃঢ় এবং মজবুত করার জন্য যা যা করেছিলেন এবং জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রেও তার অবদান কম নয়, এই সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা রইল সকলের জন্য।